मैं आता हूँ उधर। 2006 সালে কুদাইকানালের গুনাকিবে ঘটে যায় এক ভয়ানক ঘটনা, যে ঘটনা খুবই ভয়ানক এবং মর্মান্তিক। সেই ঘটনার উপর ভিত্তি করে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে 2024 সালে একটা মুভি রিলিজ করা হয়, যার নাম মজদুমেল বয়েজ। এই মুভিটার IMDb-তে রেটিং রয়েছে 8.5 আউট অফ 10, যেখানে 11 জন বন্ধু মিলিয়ে বেরিয়ে যায় একটি ট্রিপে। সেই ট্রিপে গিয়েই কুদাইকানালের গুনাকিব নামের একটি গুহাতে তারা প্রবেশ করে ঘোরার জন্য। তবে সেখানে গিয়েই ঘটে যায় ভয়ানক ঘটনা। তাদের মধ্যে একজন ওই গুহার গর্তের ভেতর পড়ে যায়, যার গভীরতা ছিল 900 মিটারেরও বেশি, যেখান থেকে কেউ কখনো বেঁচে ফিরতে পারেনি। কি হয়েছে তাদের সাথে, আর কেনই বা এই গর্তটাকে শয়তানের রান্নাঘর বলা হয়, তার সবটাই আমরা জানবো আজকের এই গল্পে। যে গল্প শুধু গল্প নয়, এক সত্য ঘটনা, যে ঘটনা আপনাদের আত্মা কাঁপিয়ে দেবে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক সেই আত্মা কাঁপানো গল্প। সিনেমার শুরুতেই আমাদের একটা হোটেলের সিন দেখানো হয়, যেখানে কিছু লোক বসে খাবার খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ হলে এই লোকটা ম্যানেজারের কাছে বিল দিতে আসে, আর তার বাকিদের বলে, তোমরা গিয়ে গাড়িতে বসো, আমি আসছি। টেবিলের উপর পত্রিকার কাগজ টুকরো টুকরো করে রাখা ছিল। একটা টুকরো নিয়ে লোকটা হাত মুখ মুছে নেয়। এরপর যখন আরেকটা টুকরো হাতে নেয়, তখন সে কাগজটাতে এমন কিছু দেখতে পায়, লোকটা পুরো শক হয়ে যায়। এরপর কাগজের টুকরোটা দোকানদারের ম্যানেজারকে দিয়ে বলে, এটাতে কি লেখা আছে পড়ে শোনাতে। ম্যানেজার যখন পড়ে, সেও একেবারে নিস্তব্ধ হয়ে যায়। আসলে লোকটা ছিল একজন ট্রাক ড্রাইভার। সে বিষয়টা জানতে পেরে তাড়াতাড়ি করে তার ট্রাকটা নিয়ে দোকানদারের ম্যানেজারই বা কেন নিস্তব্ধ হয়ে গেল, এসব আমরা ধীরে ধীরে জানতে পারবো। সিন আসে বর্তমানে। আমাদের একটা বিয়ে বাড়ির সিন দেখানো হয়, যেখানে আমরা মজনুমেল বয়েজ নামে একটা টিমকে দেখতে পাই। এই গ্রুপে মোট 10 থেকে 20 জন মেম্বার আছে। সবাই তারা খুবই ভালো বন্ধু, তাদের সম্পর্কটাও অনেক গভীর। সবাই এখানে অনেক এনজয় করছিল। সিন আসে পরের দিন সকালে। আমরা দেখতে পাই মজনুমেল টিমের সব বন্ধু বান্ধব মিলে কোনো একটা জায়গায় ভ্রমণ করবে বলে প্ল্যান করে। কয়েকদিন এভাবেই তাদের প্ল্যান করতে করতে চলে যায়। অবশেষে তারা সবাই এটা ডিসাইড করে গোয়া যাবে। তবে গোয়া অনেক দূরে ছিল, কোনো ড্রাইভারই সেখানে যেতে রাজি হচ্ছিল না। এর মধ্যে টাকারও একটা ব্যাপার স্যাপার আছে না, সব কটা কামচুর। একদিন কাজ করে 6 দিন বাড়িতে ঘুমায়। তাই তারা কম খরচের মধ্যে সময়ও বাঁচবে, এই কথাটা মাথায় রেখে কুদাইকানালে ট্যুর ফিক্সড করে। এই ছেলেটার নাম কুট্টান। সে রাতে সবাইকে নিয়ে বসে হিসাব করে কে কে যাবে, কতজনই বা যাবে। প্রসাদকেও তারা বলে দিয়েছে। তবে তার গাড়িতে তো 10 জনের। পরের দিন যখন কুট্টান তাদের আড্ডাতে আসে, তখন তার কিছু বন্ধু যখন জানতে পারে তারা গোয়া ক্যান্সেল করে এখন কুদাইকানালে যাচ্ছে, তারাও সেখানে যেতে চায়। এই ছেলেটা বলে, তোমরা তো গোয়া গোয়াই বলছিলে না, এর জন্যই আমরা স্কিপ করে দিয়েছিলাম। একটা মিটিং করা উচিত ছিল না ভাই? কুট্টান বলে, এখানে আমরা মাত্র 9 জনই যেতে পারবো, গাড়িও পাওয়া যাচ্ছে না, আর এমনিতেই স্টেটের বাইরে একসাথে এতজন যাওয়াও যাবে না। এই ছেলে বলে, আরে বাদ দে তো ভাই, শেষ সময় মিটিং করে কি লাভ, আমরা তো প্রথম থেকেই যাওয়ার জন্য রেডি ছিলাম না, বাদ দে, নেক্সট টাইম আমরাও যাব। এই তাকে এক প্যাকে বানিয়ে দে তো, তার কষ্ট দূর হয়ে যাবে। এদিকে প্রসাদও গাড়ি নিয়ে চলে আসে। সব কটা একে যেতে যেতে উস্কিয়ে যায়। ছেলেটার মুখ দেখে বোঝা যায় সে কতটা রেগে আছে। সবাই এসে গেছে, কিন্তু এখনো সুভাষ আসেনি। সুভাষ বলে, আমার কাছে টাকা নেই রে ভাই, এর মধ্যে ওখানে যে ঠান্ডা পড়ে চাদরও নেই। কুট্টান বলে, এসব আমরা সবাই মিলে দেখে নেব, খাওয়া দাওয়া নিয়েও চিন্তা করতে হবে না। আরে ভাই তাড়াতাড়ি কর, ওরা অপেক্ষা করছে আমাদের জন্য। সুভাষ এরপর তার মায়ের কাছে গিয়ে বলে, মা কিছু টাকা হবে? কিন্তু সুভাষের মা কোনো জবাবই দেন না। সুভাষ তখন তার ছোট ভাইয়ের বেলটা নিয়ে বেরিয়ে পড়ে। আরে মা দেখো না, পারমিশন দেবে না। কিন্তু সিজু কোনো কথাই শুনে না, তার ভাইকে গিয়ে গাড়ি থেকে নামতে বলে। আরে ভাই শুনো, দুজন চলে গেলে মা বাবা একা হয়ে যাবে তো। কিন্তু সিজু তার ভাইয়ের কোনো কথাই শুনে না। দূর, এই খুল। এরপর সেও গাড়ির পেছনের দরজা খুলে গাড়িতে উঠে পড়ে। কয়েক ঘন্টা জার্নির পর তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়, যেখানে তারা অনেক এনজয় করে। এভাবেই 2-3 দিন কেটে যায়। আজ অবশেষে বাড়ি ফেরার পালা। কুট্টান হোটেলের বিল পরিশোধ করে বেরিয়ে পড়ে। সবাই গাড়িতে উঠে পড়ে। তখনই সুজিত বলে,
এই চলো এখানে যখন এসেছি গুনাকিব থেকে একটা চক্কর মেরে আসি। কুট্টান বলে এখানে গুহা আছে কি? এই গানটা যে বাজছে। সুজিত বলে এটাই তো বলছি, এই গানটা ওখানেই তো শুট হয়েছিল। সুভাষ বলে কামাল হাসানের গান যেখানে শুট হয়েছে, আমরা যদি লিজেন্ডরা সেখানে না যাই তবে কি হবে? তো এরপর তারা সবাই গুনাকিবের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে যায়। গাড়িটা সাইড করে সবাই একে একে ভেতরে ঢুকতে থাকে। সবকিছু ঘুরে ঘুরে এক্সপ্লোর করতে থাকে। ছবি টবি উঠে অনেক এনজয় করছিল সবাই। ঘুরতে ঘুরতে একটা সময় তারা পাহাড়ের সামনে চলে আসে। সুজিত এখানে গেট দেখে কিছুটা থমকে যায়। সে বুঝতে পারছিল না এখানে কেন গেট দেওয়া। সে তো বালাগেশন টিমের সাথে এর আগেও এখানে এসেছিল, তখন তো এখানে গেট ছিল না। আমি তোমাদেরকে গুহার কথা বলেছিলাম না, এটা নিচে আছে। ভালো একটা সুযোগ, চলো দেখে আসি। ওই লোকটা যে টুরিস্টদের বোকা বানিয়ে ফটো তুলছে, এটা তো গুনাকিব না, আসল গুনাকিব তো নিচে। তবে কুট্টান যেতে রাজি হচ্ছিল না। যতই হোক সরকার থেকে এখানে যেতে নিষেধ করা হয়েছে, অবশ্যই কিছু একটা আছে। যেহেতু কুট্টান সবার সিনিয়র ছিল, তাই সবাইকেই তার কথা মানতে হয়। তখন তারা খেয়াল করে নিচ থেকে 3জন লোক উপরে আসছে। সিজু তখন বলে এরা যদি সেখানে যেতে পারে আমরা কেন যেতে পারবো না, চলো তো। ওদিকে ততক্ষণে অবিনাশ গেট পাড়ি দিয়ে দিয়েছে। কুট্টান সবাইকে বারবার ওখানে যেতে বাধা দেয়, কিন্তু কুট্টানের কথা এবার আর কেউই শুনে না। একে একে সবাই গেট পাড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। ধীরে ধীরে তারা অনেকটাই নিচে নেমে আসে। তবে সুজিতের কথা কিন্তু ঠিক, উপর থেকে নিচের যে একটা ভিউ আসলেই খুব সুন্দর ছিল। একটা পাথরের নাম লেখা, অনেকেই এখানে এর আগে এসেছে এবং তাদের নাম গ্রামের নাম লিখে গেছে। তবে মজলুমের টিমের সবাই ছিল ভীষণ দুষ্টু। তারা পাথরের উপর থেকে আগে ওদের নাম মুছে তারপর তাদের নামের জায়গায় নাম লিখতে শুরু করে। সিজু বলে কত বড় সাহস, আমাদের আগে এখানে আছে আবার আমাদের লিখার জায়গায় লিখে। ওদিকে এরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। অভিষেকের চোখ পড়ে একটা বানরের খুলির উপর। অভিষেক বলে এটা কিরে ভাই? সুভাষ বলে উপরে যে আমরা বানরকে দেখেছিলাম তার বোন হয়তো। ফেলতো, চল আমাদের এখনো কত কিছু এক্সপ্লোর করা বাকি। এদিকে এরা লেখা শেষ করে সবাইকে ডেকে এনে দেখতে বলে। সবাই তাদের টিমের নাম দেখে খুব খুশি হয়। কুট্টান বলে সবাই উপরে আয়, ছবি উঠতে হবে। তো যখন সবাই উপরে উঠছিল তখন সুভাষ একটা গর্তের মধ্যে পড়ে যায়। চোখের নিমিষেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সবাই তখন গর্তের সামনে এসে জুড়ে জুড়ে সুভাষকে ডাকতে থাকে। প্রথম দিকে তারা তো মনে করে সুভাষ হয়তো মজা করছে, কিন্তু যখন গর্তটার ভেতর থেকে অনেকগুলো বাদুড় বেরিয়ে আসে তখন সবাই এমন জটকা খায় আপনি নিজেই হয়তো এখন ফিল করতে পারছেন। নিচেও নামতে পারছে না, নামবেই বা কি করে, কিছুই যে দেখা যাচ্ছিল না। এই ছেলেটা তখন ক্যামেরার ফ্ল্যাশ মারতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এরা বলে আর একটু নিচু হয়ে মার না। তখনই তার পায়ে লেগে একটা পাথরের টুকরো গর্তের ভেতর পড়ে। ধীরে ধীরে পাথরের টুকরোটা এতটাই নিচে যেতে থাকে, গর্তের ভেতর পাথরের গায়ে শব্দ শুনে তারা তো চোখ লেগে যায়। এই ছেলেটা বলে এটা মোটেও কোনো ছোট গর্ত না রে ভাই। সবাই তখন কান্না করতে শুরু করে আর জুড়ে জুড়ে সুভাষকে ডাকতে থাকে, কিন্তু সুভাষের তারা কোনো রেসপন্স পায় না। এদিকে অবিনাশ পুরো পাগল হয়ে যায় সুভাষকে বাঁচানোর জন্য। গর্তের মধ্যে লাফ দিতে চায়, সিজু তাকে সামলে কোনোভাবে উপরে নিয়ে যায়। এদিকে এদের চিৎকার চেঁচামেচি শুনে এই দাদা এখানে আসে। সবাই তখন দাদার কাছে সাহায্য চায়। দাদা বলে আমি কিছুই করতে পারবো না, এটাকে শয়তানের গর্ত বলে, তোমরা এখান থেকে চলে যাও। এরা বলে আমাদের বন্ধু এই গর্তের মধ্যে পড়ে গেছে আর তাকে এভাবে ফেলে আমরা চলে যাব? কি বলছো তুমি এসব? দাদা বারবার বলে এই গর্তটার কাছ থেকে সরে যেতে, যে কোনো সময় বিপদ হতে পারে, কিন্তু এরা কোনো কথাই শুনে না। কুট্টান বলে আরে তার কথা বাদ দাও তো, একে দিয়ে কিছু হবে না, তোমরা যাও বাইরে গিয়ে কাউকে নিয়ে আসো, আমরা এখানে আছি। এরা 4জন তখন তাদের বন্ধুকে বাঁচানোর জন্য নিজের দিকে না তাকিয়ে পাগলের মতো ছুটতে থাকে। এখানে যারা ট্যুরে এসেছিল সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউই তাদের সাহায্য করে না। তখন তারা 4জন গিয়ে টুরিস্টদের যে লোকটা ফটো তুলছিল তাকে গিয়ে ধরে আর সব কিছুই ভেঙে বলে। লোকটা গর্তটার কথা শুনে মাথায় হাত দিয়ে বলে এবার আর তোমাদের বন্ধুকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তারা তাদের বন্ধুকে বাঁচানোর জন্য এতটাই উদাস হয়ে পড়ে। লোকটা তখন বলে দাঁড়াও দাঁড়াও, আমি তো কিছু করতে পারবো না, তোমরা তাড়াতাড়ি গিয়ে গার্ডকে খুঁজে বের করো, সেই তোমাদের একমাত্র সাহায্য করতে পারবে। কিন্তু ফরেস্ট গার্ডকে তারা কোথাও খুঁজে পায় না। তারা তখন একটা দোকানে গিয়ে এই কাকাকে জিজ্ঞেস করে ফরেস্ট গার্ড কোথায় কাকা? কিন্তু তারা এতটাই ভেঙে পড়েছে, কি হয়েছে এটাই লোকটাকে ঠিকমতো বুঝিয়ে বলতে পারছিল না। কোনোভাবে নিজেকে সামলে লোকটাকে বলে আমাদের বন্ধু সুভাষ ওই গুহার গর্তের মধ্যে পড়ে গেছে, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আমার বন্ধুকে বাঁচান। কাকা যখন গর্ত শুনে সে নিজেই ঘাবড়ে যায়। সে বলে সাহায্য টাহায্য চেয়ে অযথা বিপদে পড়ো না, নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও। এরা সবাই অনেক কাকুতি মিনতি করে লোকটার কাছে তাদের বন্ধুকে বাঁচাতে সাহায্য করে, কিন্তু লোকটা
সাহায্য তো করেই না, বরং সুভাষকে এখানে রেখেই ফিরে যেতে বলে। এদের এমন বন্ধুত্ব দেখে লোকটার মেয়ের অনেক কষ্ট লাগে। ওরা বিপদে পড়েছে দেখে তোমার কাছে এসেছে পাপা, তোমার উচিত তাদের সাহায্য করা। তুমি যাও, পুলিশকে গিয়ে ডেকে আনো। কাকা বলে, এই পাকনা মেয়ে, তুই কি জানিস এই গর্তটার বিষয়ে? আমরা তাদের সাহায্য করতে পারবো না। কিন্তু এরা সবাই এমন ভাবে কাকুতি মিনতি করছিল, কাকারও তখন মন গলে যায়। তখন কাকা বলে, তোমাদের মধ্যে কেউ যাও, পুলিশকে গিয়ে নিয়ে আসো। আর লোকটা দোকান থেকে কয়েকটা লেবু নিয়ে এই ছেলেটাকে দিয়ে বলে, এই নাও, এটা রাখো, কোনো ভূত প্রেত কাছে আসবে না। এরপর কাকাও এই ছেলেটার সাথে বেরিয়ে পড়ে। এদিকে এরা তিনজন প্রসাদকে নিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে এই ছেলেটা যখন লোকটাকে ওই গর্তের সামনে নিয়ে আসে, তখন লোকটা এদের সবাইকে গর্তের কাছ থেকে সরে যেতে বলে। এটা কতটা ভয়ঙ্কর জায়গা তোমরা কি জানো? কাকা লেবুগুলো সুজিতের হাতে দিয়ে বলে, একটা একটা করে সবাইকে দিয়ে দিতে। সুজিত বলে, এগুলো কিসের জন্য কাকা? তখন লোকটা বলে, তোমরা যেরকম ভাবছো এটা মোটেও এরকম জায়গা না। এর কিছুক্ষণের মধ্যেই চারদিকে বাতাস বইতে শুরু করে, আকাশ কালো হয়ে আসে, এক এক ফোঁটা করে বৃষ্টিও পড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যে চলে আসে ঝড়, পাহাড় বেয়ে পানি নিচে নেমে আসতে থাকে। এদিকে এরা তিনজন প্রসাদকে নিয়ে এই বৃষ্টির ঝড়ের মধ্যে কোনোভাবে পুলিশ স্টেশনে পৌঁছায়। এখানেও তারা ঠিকমতো ইন্সপেক্টরকে বলতে পারছিল না কি হয়েছে। তখন প্রসাদ বলে, আরে তোরা থাম, আমি বলছি। আমাদের একটা ফ্রেন্ড গর্তের মধ্যে পড়ে গেছে। ইন্সপেক্টর বলে, গর্তের মধ্যে পড়েছে তো তাকে গিয়ে গর্ত থেকে তুলো, এখানে এসেছো কেন? আচ্ছা, গর্তটা কোথায়? এরা বলে, গুনাকিবে। ইন্সপেক্টর তখন বলে, এই রাম, শুনলি গুনাকিবে নাকি তাদের ফ্রেন্ড পড়ে গেছে? রাম তখন এসে বলে, তোমরা গুনাকিবে গিয়েছিলে? তোমরা কি জানো না এখানে সাধারণ মানুষদের যেতে বারণ করা হয়েছে? বোর্ড কি দেখোনি? তবুও তোমরা এখানে কিভাবে গেলে? আরো অনেক ঝাড়ি টাড়ি তাদের দেয়। ইন্সপেক্টর বলে, আরে বেটা, কথা কম বলে যা রিপোর্ট লিখ গিয়ে। কি দরকার ছিল ওখানে যাওয়ার? এখন দেখো তোমাদের ফ্রেন্ড যেখানে পড়েছে ওখান থেকে সে আর কখনো ফিরে আসবে না। ছেলেটা বলে, আমি আপনার পায়ে পড়ছি। ইন্সপেক্টর বলে, আমার পায়ে পড়ে কি হবে বলো? সত্যি যেটা, তোমাদের বন্ধু আর কখনো ফেরত আসবে না। তোমরা কি জানো ওই জায়গার আসল নাম কি? ডেভিস কিচেন, মানে শয়তানের রান্নাঘর। ও মুখে এই নামটা দিয়েছিল, এমনিতে তো দেয়নি, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এরপর যখন এখানে কামাল স্যারের শুটিং হয়েছিল তখন এর নাম দেওয়া হয় গুনাখিব। আমাদের আগের সরকারি রিপোর্টের কথা তো বলতে পারবো না, তবে আমাদের হিসাব অনুসারে 13 জন লোক এই গর্তের মধ্যে পড়েছে। যারাই পড়েছিল তারা আর কখনো ফেরত আসেনি। কেউ কেউ বলে গর্তটা 900 ফুট গভীর। এর আগে এই গর্তটাতে যে পড়েছিল সে ছিল একজন সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা, কই 10 বছরের হবে। শহরের সব ফোর্স ওখানে জমা হয়ে গিয়েছিল। ওই দিন আমিও ওখানে ডিউটিতে ছিলাম। ক্রিয়াকর্ম করার জন্য একটা ছোট হাড়ের টুকরো কেউ যদি খুঁজে দিতে পারতো, তাকে বলা হয়েছিল 15 লক্ষ টাকা দেওয়া হবে। টাকার জন্য এই গ্রামে অনেকেই আছে যা খুশি করতে পারে, কিন্তু কেউই এগিয়ে আসেনি, কারণ তাদের টাকার থেকে প্রাণের মায়া বেশি। এক সেন্ট্রাল মিনিস্টার হয়েও সে কিছুই করতে পারেনি। এবার বলো তোমরা কিভাবে তোমাদের বন্ধুকে বাঁচাবে? এদিকে রাম রিপোর্ট লিখবে কি? সে তার সিনিয়র অফিসারকে উল্টো গ্যাস দিয়ে এখানে নিয়ে আসে। এসেই লোকটা এদের মারধর শুরু করে দেয়। মদ খেয়ে পুলিশ স্টেশনে এসে মাতলামি করছিস? এই রাম, এদের সবার উপর এফআইআর লিখ, দেখবো আজ কি করে ঘরে যায়। তবে এরা সবাই সবকিছুই মুখ বুঝে সহ্য করে নেয়, একটা কথাও বলে না। এদিকে আমরা দেখতে পাই ওই ফটোগ্রাফারটা গার্ডকে খুঁজে বের করে। তোমায় আমি কত জায়গায় না খুঁজেছি। গার্ড বলে, এত বৃষ্টির মধ্যে আমাকে কেন খুঁজছো? লোকটা বলে, গুনাকিবে একটা ছেলে পড়ে গেছে, তাড়াতাড়ি চলো। এদিকে পাহাড় বেয়ে পানি নেমে এসে গর্তের মধ্যে ঢুকতে শুরু করেছে। এটা যখন এরা খেয়াল করে তখন তারা কাঠের টুকরো, পাথর, পাতা যা পায় এগুলো দিয়ে পানি আটকানোর চেষ্টা করে। ততক্ষণে ওই ফটোগ্রাফার আর গার্ড এখানে চলে আসে আর এদের সবাইকে এখান থেকে চলে যেতে বলে। কি আপনি এখানে কি করছেন? এদেরকে বুঝান না। এই কাকা বলে, এসব আপনি কি বলছেন? এদের মধ্যে একটা ছেলে গর্তের মধ্যে পড়ে গেছে। এই কথাটা জানানোর জন্য কয়েকজন পুলিশ স্টেশনে গেছে। আমরা যদি এই বৃষ্টির জলটা আটকাতে পারি তো বাকিটা ওরা এসে সামলে নেবে। গার্ড বলে, আপনি তো গ্রামের লোক, আপনার তো এই গর্তের সম্বন্ধে সবকিছু জানা আছে। এই গর্তের মধ্যে পড়লে কেউ বেঁচে থাকতে পারে নাকি? হয়তো এতক্ষণে বৃষ্টির পানি ঢুকে মরেও গেছে। আর এই ছেলেটা মরলে তোমার কি এসে যায়? তোমার এত মাথা ব্যথা কিসের? গার্ডের মুখে এমন কথা শুনে এরা সবাই একেবারে পাগল হয়ে যায় আর একে একে সবাই এসে গর্তের সামনে চারদিকে শুয়ে থাকে। কিন্তু সময় সময় পানির গতি এতটাই বেড়ে যাচ্ছিল এদের হাত থেকে যেন সবকিছুই ফুসকে যাচ্ছিল, তবে তারা কারো কথা শুনে না। এভাবেই গর্তের চারদিকে শুয়ে থাকে। সিন আসে পুলিশ স্টেশনে। এদিকে বিষয়টা কোনোভাবে মিডিয়াও জেনে যায় আর তারা নিউজ করে বিষয়টা চারদিকে ছড়িয়ে দেয়। পুলিশ যখন এটা জানতে পারে এরা যা বলছে সব সত্য, তখন তারা তো ফেসে যায় আর অ্যাকশন নিতে বাধ্য হয়। এসআই একজন ইন্সপেক্টরকে ডেকে বলে, এই চারজনকে নিয়ে যাও আর জিজ্ঞেস
করো এখানে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, আর সাথে করে টর্চ, রশি নিস। এরপর ইন্সপেক্টর কথা বাড়ায় না, পাগলের মতো গাড়ি থেকে নেমে মদ আনতে চলে যায়। এই ছেলেটা বলে, রশি স্যার। ইন্সপেক্টর বলে, সামনে যদি পাই তো নিয়ে নেব। এর কিছুক্ষণের মাঝে আমরা দেখতে পাই গাড়ি থামাতেই এরা তিনজন রশি নিয়ে দৌড়ে গুহার দিকে ছুটতে থাকে। এদিকে ইন্সপেক্টর এখনো গাড়িতে বসে আছে। প্রসাদ বলে, একই স্যার, একটু তাড়াতাড়ি করেন না। ইন্সপেক্টর বলে, আমি তোমাদের মতো এত দ্রুত কাজ করতে পারবো না, ছোট বাচ্চা নাকি, বয়স হচ্ছে রে দিন দিন আমার। এরা এদিকে রশি নিয়ে আসলে এখানে যারা ছিল তারা বলে, এতক্ষণ তোরা কোথায় ছিলি, এত সময় লাগালি কেন? তারা বলে, পুলিশ আমাদের ধরে অনেক মেরেছে রে ভাই। বলে, আমরা নাকি ইচ্ছে করে সুভাষকে গর্তের মধ্যে ফেলেছি। একটু পর যখন এখানে ওই ইন্সপেক্টর আসে, এই টর্চ দে তো, আর টর্চটা গর্তের উপর মেরে মেয়েদের মতো সুভাষ সুভাষ বলে দুই একটা ডাক দিয়ে বলে, সে এতক্ষণে মরে গেছে, উঠো উঠো সবাই ফিরে যায়। কিন্তু ইন্সপেক্টরের কথা এখানে কেউই শুনছিল না। ইন্সপেক্টর তখন প্রসাদকে বলে, গাড়ি বের করো আর এদের নিয়ে আয়। প্রসাদ বলে, গাড়ির চাবি আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু আমি আমার বন্ধুকে না নিয়ে এখান থেকে 1 ইঞ্চিও লড়বো না। ইন্সপেক্টর তখন প্রসাদের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। তখন এই কাকা বলে, তুমি তো এই মাত্র এখানে আসলে, কিছু করা তো দূরের কথা, আর এদেরকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ। বৃষ্টি কমে আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, তবেই তো আমরা এদের সাহায্য করতে পারবো। আমাদের গ্রামেই তো তারা এসেছে, এখন যদি আমরা তাদের সাহায্য না করি তো আর কে করবে? তো এর কিছুক্ষণ পর বৃষ্টি কমে যায়। তখন আমরা দেখতে পাই এরা সবাই আবার গলা ফাটিয়ে সুভাষ সুভাষ বলে গর্তের সামনে এসে ডাকতে থাকে, কিন্তু তারা সুভাষের কোনো উত্তর পায় না। ইন্সপেক্টর বলে, আর কতক্ষণ এখানে থাকবে? বৃষ্টিও কমে গেছে, তোমাদের বন্ধু মারা গেছে, এটা বুঝার চেষ্টা করো, চলো আমরা ফিরে যাই। কিন্তু তারা ইন্সপেক্টরের কথার কোনো জবাবই দেয় না। ইন্সপেক্টর তখন কুট্টানকে বলে, এদের মধ্যে তোমাকে সবার বড় মনে হচ্ছে, অন্ততপক্ষে তুমি তাদেরকে বুঝাও, স্টেশনে গেলে অন্ততপক্ষে তার ফ্যামিলিকে তো জানাতে পারবো। কুট্টান বলে, ঘরে গিয়ে কি বলবো? আমরা তাকে ছাড়া কিভাবেই ঘরে যাই, আর তার মাকেই বা কি বলবো? কুট্টানের কথা শুনে ইন্সপেক্টর সহ সবাই এখানে যারা ছিল অনেক ইমোশনাল হয়ে পড়ে। ইন্সপেক্টর তখন এই দাদাকে বলে, এই তুই তো জানিস এই গর্তের সব কাহিনী, শয়তানের আকড়া বলা হয় এই জায়গাটাকে, তার হয়তো এটাই কপালে লেখা ছিল, এখানে আমরা কি বা করতে পারি? এই দাদা তখন প্রসাদকে এসে বলে, শুনো স্যার যা বলছেন তা কিন্তু ঠিক, চলো আমরা উপরে গিয়ে ভাবি এরপর কি করব। ইন্সপেক্টর তখন জুড়ে এদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এরা তাদের কোনো কথাই শুনে না, বরং গর্তের সামনে এসে কান্না করতে করতে সুভাষকে জুড়ে জুড়ে ডাকতে থাকে। এদিকে আমাদের সুভাষকে দেখানো হয় গর্তের নিচে একটা বড় পাথরের উপর পড়ে রয়েছে, তার পুরো শরীর রক্ত আর কাদায় মাখা। একটা সময় উপর থেকে আসা সিজুর ডাক তার কানে ভেসে আসে, আর তখনই তার জ্ঞান আসে। শরীরের পুরো শক্তি দিয়ে তখন সে উত্তর দেয়। একে একে সবাই যখন সুভাষের গলা শুনতে পায়, সবাইকে ডেকে আনে আর বলতে থাকে। ইন্সপেক্টরও যখন এটা কনফার্ম হয় তখন সেও অবাক হয়। এখানে যারা ছিল সবাই শকড হয়ে যায়, কারণ এই প্রথম কেউ এই গর্তের মধ্যে পড়ে এখনো বেঁচে আছে। তো এবার তো ইন্সপেক্টরও বিপদে পড়ে যায়, এখন তো তাকে কিছু করতেই হবে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এখানে রেস্কিউ টিম আর আরো কয়েকজন পুলিশ ইন্সপেক্টর এখানে আসে। একজন ইন্সপেক্টর যার নাম থমাস গাড়ি থেকে নেবে। সিনিয়র ইন্সপেক্টর বলে, আরে বেটা, আজ পর্যন্ত এটার ভেতর কেউ যায়নি, আর যদি গিয়েও থাকে ফিরে আসেনি, এরকম জায়গায় এসবের কোনো দরকার নেই, আমরা কোনো রিস্ক নেব না, ফর্মালিটির মধ্যে যা লেখা আছে তুমি শুধু ওটা করো, বাকিটা আমি ম্যানেজ করব। এদিকে আমরা দেখতে পাই কয়েকজন পুলিশ ইন্সপেক্টর গর্তের মধ্যে রশি ফেলে উপর থেকে বলছে, এই ভাই রশি দেখছিস কি, রশি নিচে যাচ্ছে, তুই ওটাতে ধরে উঠে আয়। ওই এসআই এসে বলে, চেহারা দেখছিস কি, কতটা নিচে? থমাস বলে, তার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সে কতটা নিচে আছে এটা আমরা ক্যালকুলেট করতে পারছি না। এভাবেই অনেকটা সময় কেটে যায়। এই ফাজিলগুলো রশি শুধু নিচে ফেলছে আর বলছে রশিতে ধরে উপরে উঠে আসতে। এদিকে মজদুমের গ্রুপের সবাই এখানেই বসেছিল। তাদের এসব আধিক্যতা দেখতে দেখতে সিজু তখন উঠে গিয়ে তার একটা বন্ধুকে জুড়ে জুড়ে বলে, এরা কত সময় লাগাচ্ছে দেখছিস, এই লোকগুলো এত সময় ধরে কি করছে, কিছুই তো বুঝতে পারছি না। এসআই কে গিয়ে বলে, তার একটাই জীবন, এত সময় ধরে এরা রশি শুধু গর্তের মধ্যে ফেলছে, যদি সে রশি ধরতে না পারে আপনাদের মধ্যে কেউ নিচে গিয়ে দেখুন। এসআই তখন অনেক রেগে যায়, আমরা তো এটাই করছি, দেখছিস না, তুই কে আমাদের শিখিয়ে দেওয়ার? তখন ফটোগ্রাফার সিজুর সাথে সায় দেয়, সে যা বলছে তা আসলেই ঠিক স্যার, এই গর্তের মধ্যে রশি ফেলে কোনো লাভ নেই, কেননা তার আকার সোজা না আর আবেকা হয়ে গেছে, বুঝার চেষ্টা করুন। গার্ড এসে বলে, গর্তের মধ্যে যে ঠান্ডা, আপনারা যদি তাড়াতাড়ি কিছু না
না করেন সে তো এমনিতেই মরে যাবে। এসআই তখন গার্ডকে বলে, তুই যদি ঠিকমতো ডিউটি করতি তাহলে কি এটা হতো, আর এখন মাতব্বরি করতে এসেছিস। সিনিয়র ইন্সপেক্টর বিষয়টা বুঝতে পারে আর সেই ইন্সপেক্টরকে সামলে থমাসকে ডেকে আনে। শুনো, এভাবে কিছুই হবে না, তাড়াতাড়ি কাউকে নিচে পাঠানোর ব্যবস্থা করো। থমাস বলে, আপনিই তো বলেছিলেন। সিনিয়র ইন্সপেক্টর যখন বুঝতে পারে তার সত্যিটা বেরিয়ে আসছে, সে তখন থমাসকে ধমক দিয়ে বলে, যাও নিজের কাজ করো গিয়ে। একটু পর আমরা দেখতে পাই একজন ইন্সপেক্টরকে রশি দিয়ে বেঁধে গর্তের ভেতর যাওয়ার জন্য রেডি করা হয়, কিন্তু লোকটা যখন গর্তের সামনে যায় সে ভীষণ ভয় পেয়ে যায় আর থমাসকে জানায় সে এটা করতে পারবে না। থমাস তখন লোকটাকে অনেক মোটিভেট করে, এরকম সুযোগ কেউই পায় না, তুই আজ যেটা পেয়েছিস এটা থেকে ব্রেক করিস না, ফিউচারে তোর সার্ভিস রেকর্ড অনেক ভালো থাকবে। কিন্তু লোকটা বলে, আপনি যাই বলেন আমি এটা করতে পারবো না। এসআই তখন এসে বলে, কিসের জন্য ভয় পাচ্ছিস রে, তোমাদের মধ্যে কেউ যদি না যায় তবে কে যাবে? এই তুই কি যাবি না? লোকটা বলে, এটা আপনি কি বলছেন স্যার, যদি আমি নিচে পড়ে যাই তো গভর্নমেন্ট আমাদের ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেবে না, আমার বউ বাচ্চা রাস্তায় এসে যাবে, এখন কি করা যায়? সবাই এইটা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন কুট্টান বলে, আমি যাব স্যার। এসআই বলে, তোকে বললাম না ওখানে থাকতে, যা ওখানে যা। কুট্টান বলে, আমি আর আপনাদের এসব আদিক্ষেতা দেখতে পারছি না, আপনারা এতক্ষণ ধরে যা চেষ্টা করে যাচ্ছেন এসব আসলে কোনো কাজেরই না, আপনারা করতে পারছেন না তো আমি করছি। সিনিয়র ইন্সপেক্টর বলে, আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া কখনোই উচিত না, প্রথম থেকেই একজন ওখানে মৃত্যুর সাথে লড়ছে, তার উপর তোমাকে ওখানে পাঠিয়ে আমরা আর রিস্ক নিতে পারবো না। কুট্টান বলে, এখন আর রিস্ক কি স্যার, যদি সে বেঁচে না থাকে তবে আমরা সবাই এই গর্তের মধ্যে পড়ে, ট্রেনিং নেওয়া লোক ভয়ে কাঁপড়ে উঠছে, সুইসাইড পয়েন্ট থেকে যারা লাশ কুড়িয়ে বের করে তারাও ভয় পাচ্ছে, আর তুই বলছিস তুই যাবি? এই কাকা তখন বলে, আপনি কেন তাকে এভাবে ভয় দেখাচ্ছেন, আপনারা তো কেউ আগে এখানে আসার জন্যই রেডি ছিলেন না, গর্তের মধ্যে যে পড়েছে তাকে বাঁচানো এটা তো আপনাদের দায়িত্ব। থমাস বলে, ভাই তুই কি ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছিস? তুই গর্তের ভেতর গেলে বিপদেও পড়তে পারিস। সুজিত বলে, ভাই গর্তে যাওয়া অনেক রিস্ক, তুই ভালো করে ভেবেছিস তো? কুট্টান বলে, তুই যদি হতি তখন কি করতে? সুজিত বলে, তুই যদি না যেতি তো আমি যেতাম। এরপর আমরা দেখতে পাই কুট্টান গর্তের ভেতর যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। একজন পুলিশ ইন্সপেক্টর তাকে রশি দিয়ে দেখাচ্ছে কিভাবে নিচে গিয়ে এই রশিটা দিয়ে সুভাষকে বেঁধে তুলে আনবে। তো এরপর কুট্টান তার বাকি বন্ধুদের দিকে তাকিয়ে গর্তের সামনে গিয়ে দাঁড়ায়। যদিও তার ভয় লাগছে কিন্তু সে তার নিজের প্রাণের দিকে না তাকিয়ে এটাই মাথায় স্থির করে যেভাবেই হোক তাদের বন্ধুকে বাঁচাতে হবে। একটু পর রেস্কিউ টিম কুট্টানকে দড়ি দিয়ে বেঁধে গর্তের ভেতর ছেড়ে দেয়। এরপর ধীরে ধীরে করে কুট্টান গর্তের ভেতর যেতে থাকে। গর্তটা আসলে অনেক আঁকাবাঁকা ছিল, নিচে যাওয়ার সময় সময়ে অনেক টাফ হয়ে যাচ্ছিল, তবুও কুট্টান থেমে থাকে না। একটা সময় রশি শেষ হয়ে যায়। থমাস যখন এটা এসআই আর সিনিয়র ইন্সপেক্টরকে জানায় তখন এসআই বলে, তো কি হয়েছে, উপর থেকে আরো রশি নিয়ে আসো। থমাস বলে, কথা এটা নয়, এই রশিটা 120 মিটারের, সে জমি থেকে এতটাই নিচে আছে, আর গেলে সে অক্সিজেন পাবে না, যত নিচে যাবে রিস্ক বাড়বে। এটা যখন গর্তের উপর থেকে সুজিত কুট্টানকে জানায় তারা বলছে তুই আর নিচে যেতে পারবি না, আর নিচে গেলে শ্বাস নিতে পারবি না। কুট্টান বলে, আমি সুভাষের আওয়াজ শুনতে পাচ্ছি, এরকম কিভাবে তাকে ছেড়ে যায়, আমি তাকে বাঁচিয়ে আনবো। বল তাদের রশি লাগিয়ে লুজ করতে, কিন্তু রেস্কিউ টিম রিস্ক নিতে চায় না, এমনিতেই একজন মৃত্যুর সাথে লড়ছে, এর উপর জেনে শুনে আরেকজনকে তারা বিপদে ফেলতে পারবে না। তারা তখন কুট্টানের কথা না শুনে রশি উপরে টানতে থাকে। কুট্টান বলে, আর যদি উপরে রশি টানো আমি কিন্তু গিট্ট খুলে দেব। এবার তারা পড়ে যায় আরেক বিপদে, রশি নিচে নামানো ছাড়া তাদের কাছে আর কোনো অপশন থাকে না। তাড়াতাড়ি করে রশি জোড়া দিয়ে আবার আগের মতো রশি তারা নিচে ছাড়তে থাকে। একটা সময় নিচে যেতে যেতে কুট্টান সুভাষের নাগাল পায়। সুভাষের পুরো শরীর রক্তে মাখা আর কাদায় আচ্ছন্ন। কুট্টান এটাই বুঝতে পারছিল না তাকে রশিটা দিয়ে বাঁধবে কিভাবে। এতটাই খারাপ অবস্থা সুভাষের, কোনোভাবে রশিটা দিয়ে বেঁধে এদেরকে উপরে টানতে বলে। তবে যতটা কঠিন ছিল নিচে নামা, এর ডাবলের থেকে ডাবল কঠিন হয়ে দাঁড়ায় উপরে উঠে আসা, এর মধ্যে অলস একটা মানুষ সাথে। যাই হোক, অনেক বাধা জখম পেরিয়ে অবশেষে কুট্টান সুভাষকে উপরে নিয়ে আসে। সুভাষকে দেখে অনেকে তো অবাক হয় আর অনেকে তো কান্নায় ভেঙে পড়ে, কারণ সুভাষই প্রথম যেই গর্তের মধ্যে পড়ে বেঁচে ফিরেছে। তো এরপর সবাই সুভাষকে উপরে নিয়ে আসে, কাঠ দিয়ে আগুন ধরায়, কারণ সুভাষ শীতে কাঁপছিল। গ্রামের অনেকে তো এসে তার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়, কারণ সুভাষ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে, সে তো একরকম ভগবানই। এরপর সুভাষকে তারা হাসপাতালে নিয়ে যায়, সেখানে তারা সুভাষের ট্রিটমেন্ট করায়। তবে নার্স জানায় সুভাষের যতটা ট্রিটমেন্ট দরকার তারা এখানে দিতে পারবে না, কোনো বড় হাসপাতালে সুভাষকে
সুজিতকে নিয়ে যেতে। সুজিত বলে পুলিশকে কে সামলাবে, তারা যে তাদের ফর্মালিটি নিয়ে পড়ে আছে। একটা মানুষের যে এরকম একটা অবস্থা তবুও তারা বুঝতে এটা রাজি না। নার্স বলে কেস তো ফরেস্টেরই না, আমি ডিওফে কে চিনি, তার সাথে কথা বলছি, দাঁড়াও। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই নার্স ডিওফের সাথে কথা বলে সবকিছু মিটমাট করে নেয়। এরপর তারা সবাই সুভাষকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। কয়েক ঘন্টা জার্নির পর অবশেষে তারা সুভাষকে শহরের একটা বড় হাসপাতালে এনে ভর্তি করে দেয়। যখন খবরটা সুভাষের মা পায় তখন সে এসে সুভাষের এমন অবস্থা দেখে কুট্টানকে অনেক কথা শোনায়। এসব কি দেখছি আমি, তুই বলেছিলি না তার খেয়াল রাখবি, যদি তার কিছু হয়ে যেত তখন আমার কি হতো। কিন্তু কুট্টান একটা কথাও বলে না। পরের দিন থেকে সবাই সবার কাজে লেগে যায়। এদিকে সুভাষও দিনে দিনে সুস্থ হতে থাকে। আর এই বিষয়টাই যখন ওই ট্রাক ড্রাইভার আর হোটেলের ম্যানেজার জানতে পেরেছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, তারা শকড হয়ে যায়, কারণ এই বিষয়ে গ্রামের কেউই জানতো না। আর এই ট্রাক ড্রাইভার এই গ্রামেরই একজন লোক। যে সুভাষ আজ বেঁচে আছে সেটা শুধুমাত্র কুট্টানের জন্য। এরপর আর কি সুভাষের মা কুট্টানের কাছে গিয়ে ক্ষমা চান। শেষ সিনে আমরা দেখতে পাই ওই গর্তটাও সিল করে দেওয়া হয়। আর এই মুভিটার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটা থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি। কাউকে হুট করে ভুল বোঝা উচিত না, যেমনটা সুভাষের মা করেছিল। আর সব সময় বুঝে শুনে কথা বলা উচিত। উদাহরণস্বরূপ ওই পুলিশ ইন্সপেক্টরদের তো দেখলেনি। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা এই মুভিটার, সেটা হলো এই মুভিটা আমাদের শিখিয়ে দেয় বন্ধুত্ব কাকে বলে। আসলে জীবনে যদি এরকম কয়েকটা বন্ধু থাকে আর কি লাগে বলুন। আর এই কাহিনীটা কিন্তু সত্য। তো মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।